আচ্ছা, তো এতটুকুন স্যার আমাদের করে দিয়ে গেছেন। এখন এরপরে আমরা কিছু ট্যাগ দেখবো আর কি HTML এর। তো আমরা আমাদের এই কন্টেন্ট প্লেসের মধ্যে যে জায়গাটুকুন আছে এখানে আমরা কিছু ট্যাগ দেখবো ধীরে ধীরে। তো শুরুতে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি, লাইক এটা একটা সাইট, তো এই সাইটের মধ্যে যে বিষয়গুলো আছে এটা একটা ডকুমেন্ট, ওয়েব ডকুমেন্ট বলা হয়ে থাকে কি, যেমন হোম, অ্যাবাউট, উইশ লিস্ট, কম্পেয়ার, এখানে কিছু ইমেজ আসতেছে, তার নাম আসতেছে, এখানে ছবি, নাম। সো এই যে বিষয়গুলো এটাকে বলা হচ্ছে ওয়েব ডকুমেন্ট। আর ওয়েব ডকুমেন্টগুলো ডিসপ্লে করার জন্য ব্রাউজার ইউজ করা হয় কি HTML এর এলিমেন্ট। সো এলিমেন্টগুলো এর মধ্যে থাকে কি স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং মাঝখানে থাকে এলিমেন্ট কন্টেন্ট। তার মানে হচ্ছে যে আমরা HTML ডকুমেন্ট তৈরি করতে পারি HTML ট্যাগের মাধ্যমে। সো ট্যাগটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আর HTML এর যে যত বেশি ট্যাগ জানবেন, ডিজাইন সেন্স তার তত বেশি ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে আর কি, মুখস্থ করার কোনো বিষয় না। তো সাধারণত যে ট্যাগগুলো ইউজ করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটা ট্যাগ হচ্ছে H1 হেডিং ট্যাগ। আমরা জানি যে হেডিংয়ের জন্য HTML এর 6টা ট্যাগ আছে, H1 থেকে H6। তো এই ট্যাগগুলোর জন্য আমরা যদি দেখি যে H1 থেকে শুরু করে H6 বিভিন্ন শেপের আমরা হেডিং পাই। যেমন এই একটা সাইট আমি যদি বলি, এখানে দেখেন ওয়েলকাম টু, এখানে লেখা আছে, এটা কিন্তু একটা হেডিং এবং এর মাঝখানে কিছু বিষয় আছে, এটা একটা প্যারাগ্রাফ। সো এই ধরনের বিভিন্ন জায়গায় এই একটা হেডিং, লেটেস্ট প্রোডাক্ট। সো এই ধরনের হেডিং এবং তার এগেনস্টে কিছু প্যারাগ্রাফ আমাদের দরকার হয়। সো অত্যন্ত ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে একটা হেডিং ট্যাগ। তো এখানে আমরা যদি বলি যে দিস ইজ, আমি ট্যাগের মাঝখানে কিছু কন্টেন্ট দিচ্ছি। সো আমি বললাম দিস ইজ এ হেডিং ট্যাগ। সেইভাবে আমরা জানি H1 থেকে শুরু করে H3, H4, H5, H6, ছয়টা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি এবং যার আউটপুটটা হচ্ছে এরকম। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে কি এটা একটু টেক্সটটা একটু বোল্ড হয়েছে, একটু বড় হয়েছে। সো আমাদের যদি আমাদের সাইটে কোথাও কোনো বোল্ড টেক্সট দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু H1 ট্যাগ ইউজ করা যাবে, বাট করাটা ঠিক না। ঠিক আছে, আমার একটা টেক্সট বোল্ড করা দরকার কোনো একটা জায়গায়, আমি সেখানে H1 ট্যাগ ইউজ করলাম, এটা করা উচিত না। কেন উচিত না? এটা SEO ফ্রেন্ডলি না, এক কথায় ওর উত্তর শেষ। আর হেডিং ট্যাগগুলো শুধুমাত্র ইউজ করব আমরা কোনো একটা ডকুমেন্টের হেডিং দেওয়ার জন্য। লাইক আমি একটা আর্টিকেল লিখতেছি, সো আর্টিকেলে একটা হেডিং থাকবে, সো হেডিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা H1 দিব। আমরা যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, তার ভিতরে ফন্ট সাইজ বলে দেই 30 পিক্সেল, তাহলে কি ফন্টটা অনেক বড় হবে না? ওটা কিন্তু আমরা হেডিং হিসেবে চালা দিতে পারি, কাজটা করা ঠিক হবে না আমার মতে না। এসইও, আপনার সাইটটা যখন এসইও যাবে তখন ওটা ঠিক হবে না। ওই জায়গাটায় আমাদের H1 লিখতে হবে বা H3 লিখতে হবে, আমার যেটা দরকার। ঠিক আছে, বাট আমি একটা প্যারাগ্রাফের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা জায়গায় একটা টেক্সটকে আমার বোল্ড করা দরকার, একটু বড় করা দরকার, একটু আকর্ষণ করা দরকার। সেক্ষেত্রে আমি ওখানে বোল্ড ইউজ করতে পারি বা যে জিনিসগুলো আমার লাগে ওটা আমি ইউজ করতে পারি। সো এইটা হইতেছে হেডিং আর আদার্স এর মধ্যে একটু ছোট একটা পার্থক্য আর কি। সো আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন এখানে
আমাদের যদি আমরা চাই এই লেখাগুলোকে এখানে নিয়ে আসতে, তাহলে তার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, আমরা জানি সবাই, তাই না? GAlign is equal to top। এটা একটু আমরা লিখলাম, চেক করি কি হয়। হ্যাঁ, আমাদের লেখাগুলো উপরে চলে আসতেছে। কিছুক্ষণ আগে লেখাগুলো মাঝখান থেকে আসতেছিল, আমরা লেখাগুলো উপরে নিয়ে আসলাম GAlign top। সো আমরা হেডিং দেওয়ার জন্য 6টা ট্যাগ আছে। আমার যে টাইপের হেডিং দরকার আমি সেই টাইপেরই হেডিং দিব, এবং হেডিং কখন ইউজ করতে হয় এই সম্পর্কে একটু ইনফরমেশন নিলাম কিছু। এখন আমরা H3টা ইউজ করতে চাচ্ছি আমাদের এই ক্ষেত্রে। করতে পারেন, হ্যাঁ হ্যাঁ করতে পারেন। সো এখানে আমি এই ধরনের একটা প্যারাগ্রাফ নিয়ে আসতে যাচ্ছি। আমি বলছি IT ট্রেনিং। কন্টেন্ট এখান থেকে নিয়ে আস, আর এভাবেই সাধারণত আমরা প্যারাগ্রাফের মধ্যে আমাদের ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে একটা হেডিং আছে এবং তার এগেইনস্টে একটা প্যারা আছে। সো এখানে আমাদের যে কাজগুলো সাধারণত করা হয়ে থাকে, যে যখন আমরা কোনো সাইট ডেভেলপমেন্ট করি বা কোনো একটা সাইটের করি, সেক্ষেত্রে আমাদের ফন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যদিও এটা ডিজাইনের ক্লাস না, এটা নিয়ে ডিজাইনে অনেক বেশি দেখানো হয় যে কিভাবে, তবে এখানেও হয়তো আমরা কিভাবে এক্সটার্নাল ফন্ট ইউজ করতে পারি। CSS যখন তো একটা ক্লাস হবে ওখানে হয়তো স্যার দেখাবেন, বা আমি চেষ্টা করবো দেখানোর জন্য যে কিভাবে এক্সটার্নাল ফন্ট আমরা আমাদের সাইটে ইউজ করতে পারি। ক্লায়েন্ট আপনাকে ফন্ট দিয়ে দিবে যে আমার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাবেন তার ফন্ট হবে এরকম, ওটা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে দিয়ে দিবে সাথে করে, জিপ করে প্রজেক্টের ডকুমেন্টের সাথে। সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের যে ডকুমেন্টটা তৈরি করব তার মধ্যে ওই ফন্টকে কিভাবে ইউজ করব ওটা আমরা দেখবো আর কি। তো ইনিশিয়ালি আমরা এখন যদি এই ফন্টটা চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জানি যে এখানে যে লেখাগুলো আসতেছে এই লেখাগুলো আসছে কার মাধ্যমে, একটা HTML এর এলিমেন্টের মাধ্যমে। আর HTML এর এলিমেন্টের আমরা যদি একটু মডিফাই করতে চাই, এক্সট্রা কিছু অ্যাড করতে চাই, তাহলে কি লাগে, আমাদের অ্যাট্রিবিউট লাগে, তাই না? HTML ট্যাগের অ্যাট্রিবিউট কি করে, অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। বিষয়টা অনেকটা এরকম যে দুধের মধ্যে যখন হরলিক্স মিশায় তখন কি হয়, দুধের শক্তিটা একটু বাড়ে না, অনেকটা এরকম। সো এলিমেন্টের মধ্যে যখন আমরা অ্যাট্রিবিউট ইউজ করতেছি তার পাওয়ারটা একটু বাড়তেছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই টেক্সটটা তো আমরা এখানে নিয়ে আসলাম, এখন ডিফল্ট যে বিহেভিয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফন্টের কালারটা হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ HTML এর এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার বা ডিফল্ট স্টাইল হচ্ছে এইটা। তো এর সাথে আমি এক্সট্রা যদি পাওয়ার অ্যাড করতে চাই আমাকে অ্যাট্রিবিউট লাগবে। এক্ষেত্রে আমি স্টাইলটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারি। এটা আমরা জানি যে একটা HTML ডকুমেন্টের সাথে CSS পেজ আমরা 3 ভাবে কানেক্ট করতে পারি, ইন্টারনাল, ইনলাইন আর হচ্ছে কি এক্সটার্নাল। সো এটা অনেকটা ইনলাইন CSS এর মতো, বাট এক্ষেত্রে আমরা ওইভাবে দেখব না, আমরা এটাকে দেখব যে একটা HTML এর অ্যাট্রিবিউট হিসেবে। সো P একটা ট্যাগ যার অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, এর ভ্যালু হবে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। সো প্রপার্টি আমি যদি বলি ফন্ট ফ্যামিলি, সো ফন্ট ফ্যামিলি আমি যদি করে দিই কার্সিভ, আমি যদি চেক করি একটু, ওটা দেখতে পাচ্ছি যে ফন্টের একটু অন্যরকম হয়ে গেছে। সো ফন্টটাকে আমরা আমাদের ক্লায়েন্টের ইচ্ছে মতো আমরা মেক করতে পারবো আমাদের যদি ফন্ট থাকে। আর কিভাবে এই ফন্ট ফ্যামিলির মধ্যে অ্যাড করতে হয় এটা আমরা দেখব পরে। সো আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারলাম। এখন আমরা ফন্টের কালারটা যদি চেঞ্জ করতে চাই বা ফন্টটা যেখানে আছে তার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি যে
আমাদের লিখতে হবে কি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি বলে দিই ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে বলে দিচ্ছি ব্ল্যাক। আমরা যদি চেক করি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। সো আমরা যদি ফন্টের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে শুধু কালার অ্যাট্রিবিউটটা ইউজ করব। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট কালার চেঞ্জ করতে পারতেছি। এখন আমার তালহা ট্রেনিং এই কথাটাকে চাচ্ছি আমি একটু বড় করতে বা একটু বোল্ড করতে। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে H1 ট্যাগ লিখবো না, আমি কিন্তু এখানে বি ট্যাগ লিখবো। আমি বি ট্যাগ লিখে এটা করতে পারি। কি লেখাটা একটু কিন্তু ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের এই দুইটা প্রপার্টি একটু আমরা ফন্ট রিলেটেড তিনটা প্রপার্টি দেখলাম। সো এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটু বোল্ড হয়ে গেছে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে বোল্ড না দিয়ে লেখা হচ্ছে স্ট্রং। বোল্ডের চাইতেও বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্ট্রং। আমি যখন স্ট্রং লিখবো তখনই কিন্তু আমার আউটপুট নিয়ার অ্যাবাউট সেমই। সো বেস্ট প্র্যাকটিস কিন্তু এইটা। যদি কোনো ওয়েব অ্যাপস মানে যখন কোনো অ্যাপ্লিকেশন আপনি বানাবেন, আপনি একটা সফটওয়্যার কোম্পানিতে 3 মাস কাজ করে কিছু করলেন, এরপর আপনি চলে গেলেন, আর একজন ডেভেলপার আসলো, সে আপনার কাজ থেকে শুরু করলো। সো যদি বোল্ড পায় বলবে যে এই লোকটা স্মার্ট না, যদি স্ট্রং লেখে বলবে যে না এই ঠিক আছে। কাজ কিন্তু একই, কোনো ডিফারেন্ট নাই। HTML5 এর স্ট্রং নতুন ট্যাগটা আসছে, ঠিক আছে। এটা মানে ওইটা এক্ষেত্রে আবার HTML হেডিং না, এরকম কোনো কিছু শুনি নেই, ঠিক আছে। হতে পারে শুনি নেই আর কি। হ্যাঁ, ক্লোজিং ট্যাগ আছে, বোল্ডেরও ক্লোজিং ট্যাগ আছে। দুটো দিল কেন? আচ্ছা, দুটো দেওয়ার কারণ হচ্ছে দেখেন আমরা কিছুক্ষণ পরে দেখবো যে আই ইটালিক এটাগুলো হচ্ছে কি পুরাতন, যেগুলো এখন ইউজ করা হয় না, ঠিক আছে। HTML4 এর যেমন ধরেন মার্কিও একটা ট্যাগ, যেটা আগে ছিল কি করতো, টেক্সটকে এরকম মুভ করতো। এখন এটা HTML5 এ নাই, কাজ করবে, দিলে কাজ করবে, বাট এটা SEO ফ্রেন্ডলি হবে না আপনার অ্যাপ্লিকেশনটা। এক্সিকিউশন টাইমে তো কোনো ব্যাপার থাকতে পারে, কারণ বি দিলে হয়তো একটু বেশি টাইম লাগে, সিস্টেম দিলে তো কম লাগে। অ্যাকচুয়ালি এরকম মনে হয় না। বিষয়টা হচ্ছে এরকম যে SEO ফ্রেন্ডলি না, এটা হইতেছে মানে ফ্যাক্ট আর কি। যে আমি এই কিছুক্ষণ আগে দেখলাম না যে একটা কথা বললাম যে H1 দিয়েও আপনি কোনো টেক্সট বোল্ড করতে পারেন, আবার বি দিয়েও বোল্ড করতে পারেন, বাট কোনটা বেটার? বেটার হচ্ছে কি আমার ক্ষেত্র বেশি। এখানে আমাকে স্ট্রং লিখলে কি হবে, আমার অ্যাপ্লিকেশনটা SEO ফ্রেন্ডলি হবে। আমি যদি লেখাটাকে একটু কাট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি করব, আমি স্ট্রং এর পর আমি যদি আই লিখে দেই, ইটালিক, তাই না, আই দিয়ে শুরু করলাম, আই দিয়ে শেষ করলাম। আমি যদি এখন চেক করি এখানে আমার লেখাটা কিন্তু হালকা একটু কাট হয়ে গেছে, বাট এটা সেম কাজটাই আমি যদি এমফাসাইজ না আমি এখানে লিখলাম, সেম আউটপুট। বাট মানে পার্থক্য কি বা কেন? এটা হচ্ছে কি আপগ্রেড হয়েছে জিনিসটা। HTML4 এ ছিল আই, 5 এ আসছে এখন এখানে বেশি হচ্ছে আপনি যদি আই দেন তাহলেও হবে, দেন তাহলে হবে, বাট প্রবলেমটা হবে কি বা বেনিফিটটা হবে কি, ওই একটু SEO ফ্রেন্ডলি হবে এটা, বাট আইটা দিলে ওটা SEO ফ্রেন্ডলি হবে না। সো এটা হচ্ছে বেসিক পার্থক্য, আর জিনিসগুলো আপগ্রেড হচ্ছে আর কি। আর আমরা সবসময় আমি শুনছি কি যে দুইটা ইউজুয়াল মিনিং আছে, মানে দুইটা ক্ষেত্র বিশেষে দুইটা ইউজ হবে, কারণ রেপ্লিকেটেড করে নি যখন তখন দুইটা ক্ষেত্র বিশেষে ইউজ হবে। হ্যাঁ, করা যেতে পারে। কোনো রাইটারের নাম লিখলে তখন আমরা আই লিখবো, কোনো একটা বইয়ের নাম লিখলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। আচ্ছা, রাইটারের নাম লিখলে সেক্ষেত্রে আমরা মানে ও বলতেছে আর কি, যেরকম কিছু ক্ষেত্রে
যে আমরা কিছু কিছু রাইটারের নাম সাধারণত দেখি যে আমরা কাজ করা, তারপর কোনো একটা বুকের নাম টাক করা, এই সব ক্ষেত্রে ডিফারেন্স আছে মনে হয়। হতে পারে, বাট এটাও ফ্যাক্ট যে আপনার এসইও ফ্রেন্ডলি এটা একটা ইস্যু আছে, যে আপনি যে ট্যাগগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটু মানে ওভারকাম করা যাচ্ছে। একটা ট্যাগ যেটা প্রিভিয়াস ছিল, এখন নতুন একটা ট্যাগ আসছে যেটা দিয়ে প্রিভিয়াস ট্যাগ ওভারকাম করা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের নতুনটা ইউজ করাটাই ভালো আমাদের সাইটের এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য। সো এটা একটা ইস্যু ছিল আর কি, আমরা এখানে দেখলাম। আমরা আরও কিছু জিনিস দেখি এখানে, ধরেন যে দেখা যায় কিছু কিছু প্যারাগ্রাফের কিছু কিছু জায়গায় একটু মার্ক করা থাকে, বিভিন্ন ধরনের করা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা মার্ক একটা ট্যাগ আমরা যদি ইউজ করি, তাহলে আমরা যে পোর্শনটুকুকে মার্ক করে দিব, ওই পোর্শনটুকু আমাদের ডিফল্ট একটা কালার চলে আসবে, ইয়েলো কালার। আর আমাদের যে পোর্শনটুকু আমরা মার্কের মধ্যে রাখছি, সেই পোর্শনটুকু একটা ডিফল্ট ইয়েলো কালার চলে আসছে। সো এটা একটা বিষয় ছিল আর কি, আমরা দেখলাম। এখন আর একটা বিষয় আমরা দেখব, মানে আমাদের যখন আমরা ডকুমেন্ট তৈরি করব, এই ধরনের কোনো সিচুয়েশন যখন আমাদের সামনে আসবে, তখন আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারবো। আমরা আর একটা বিষয় দেখব, আমি যদি এখানে বলি যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে আমরা 3টা লাইন লিখছি, সেম লাইন কপি করে আমরা 3 জায়গা দিলাম। আমরা যদি এটার আউটপুট দেখি, এই ধরনের আউটপুট আসতেছে। বাট বিষয়টা যদি আমরা এইভাবে চাই যে আমাদের এই লাইনগুলো এভাবে আমরা চাচ্ছি না দেখতে, আমরা চাচ্ছি লাইনগুলো নিচে নিচে দেখতে, এইভাবে। আমাদের লেখাগুলো এভাবে আসবে, মানে আমরা চাচ্ছি যে প্রথমে একটা লাইন, তারপর একটা লাইন, এভাবে আসবে। সেক্ষেত্রে আমরা যদি পি ট্যাগের মধ্যে আমরা লেখাটাকে এভাবে লিখে দেই এবং যদি দেখি যে না, সে কিন্তু আমরা যেভাবে কোডের মধ্যে লিখতেছি, সে এভাবে ডিফল্ট না এসে সে তার মতো ডিফল্ট আকারে চলে আসতেছে। সো এখানে আমরা জানি যে লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ইউজ করতে পারি। সো বিআর ট্যাগ যখন আমরা ইউজ করব, তখন আমরা লাইন ব্রেকের মাধ্যমে এই ধরনের একটা আউটপুট নিয়ে আসতে পারি। নিচে নিচে প্যারাগ্রাফগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই কিন্তু, ঠিক আছে। সেম জিনিসটাই করা যায় তো যদি প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা প্যারাগ্রাফের মধ্যে রাখতাম। বলেন। যখন আমরা স্ল্যাশটা দিই এবং স্ল্যাশটা না দিই, দুইটাতেই কাজ করে। অন্যান্য HTML ট্যাগে যে একটু ভুল হয় সেটা কাজ করে না, HTML এর এটাও সেম আর কি, যে আপনি দেখবেন সার্চ দিয়ে গুগলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিআর অ্যান্ড বিআর ব্যাকস্ল্যাশ, সেম। আপনি যদি বিআর দেন এটা এসইও ফ্রেন্ডলি হবে না, আর ব্যাকস্ল্যাশ দিলে এটা আপনার এসইও ফ্রেন্ডলি হবে, ঠিক আছে। এটা আপনাদের ভাইভাবে ধরবে যখন ফাইনাল অ্যাসেসমেন্ট হবে। এটা ছোটোখাটো প্রশ্ন ধরে যে বিআর আর বিআর ব্যাকস্ল্যাশ দুটাই কি ঠিক? দুটাই ঠিক। কোনো পার্থক্য আছে? আছে। কি একটা এসইও ফ্রেন্ডলি, একটা এসইও ফ্রেন্ডলি না, এক কথায় উত্তর শেষ। বিআর ব্যাকস্ল্যাশ দিবেন সবসময়, এটা হচ্ছে ঠিক। মানে বিআরটা আবার বেঠিক কিন্তু না, দুটাই ঠিক আছে, বাট এটা একটু বেশি ঠিক। সো আমরা এইভাবে চাইলে করতে পারি। বাট এখন যদি এরকম কিছু একটা করতে চাই যে এখানে এভাবে দরকার আমার, এরকম একটা টেক্সট আউটপুট আমার একটা প্যারাগ্রাফের মধ্যে এইভাবে আসবে। তো সেক্ষেত্রে আমি যদি বিআর দেই, সেম ভাবে আসতেছে। আর যদি বিআর উঠায় দেই, তাও আমার তাহলে সোজাসুজি আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে যদি এই ফরম্যাটে দেখতে চাই, তাহলে প্রি একটা ট্যাগ আছে আমরা জানি, যেটা আমরা ইউজ করে প্রি ফরম্যাটেড টেক্সট, অর্থাৎ আমরা যেভাবে দিব সেভাবে আউটপুটে চলে আসবে। এখন আমরা
যদি আমাদের ডিজাইনের মানে প্রয়োজনে যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম লাগে, লাইক a প্লাস বি হোল স্কোয়ার, এরকম একটা সূত্র লিখবেন, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কীভাবে করতে পারি আমরা? আমরা যদি একটা প্যারাগ্রাফের মধ্যে এভাবে লিখে দিই যে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এতটুকুন লিখে যদি আমরা ব্রাউজারের থ্রুতে যাই এবং দেখি আউটপুটটা কেমন আসে, এরকম আসতেছে। বাট এটা কিন্তু হইল না, এটা হলো কি a প্লাস বি ইন্টু 2 হয়ে গেছে, তাই না? সো আমরা যদি এটাকে পাওয়ার হিসেবে নিয়ে আসতে চাই তাহলে কি লাগে? সুপ, না? SU। সো আমরা যদি দেখি যে হ্যাঁ এখন কিন্তু এটা পাওয়ার হিসেবে আসছে, তাহলে এখন a প্লাস বি হোল স্কোয়ার আমরা বলছি সমান সমান কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। স্কোয়ার। এখন কিন্তু আমরা এইভাবে ইকুয়েশন নিয়ে আসতে পারতেছি। আর একটা আমরা বিষয় জানি যে ধরেন আমরা লগারিদম শিখেছি, ধরেন লগ, তোর বেজ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 2, এই ধরনের কোনো ডকুমেন্ট যদি আমরা ব্রাউজারে আউটপুটে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসবো? যেমন হচ্ছে লগ, বেজ হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে 2। সো আমরা যদি চেক করি ব্রাউজারে, সে কিন্তু লগ 102 আসতেছে, বাট আমরা চাচ্ছি এইটা না। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কিছুর বেজে নিয়ে আসতে চাই, সাব, না? হ্যাঁ, সাব আমরা ইউজ করে এটাকে নিয়ে আসতে পারি। সো এখন কিন্তু দেখতে পাচ্ছি লগ যার বেজ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 2, এইভাবে নিয়ে আসতে পারি। সো আমরা যদি কোনো একটা হরিজন্টাল লাইন টানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এইচ আর ব্যাকস্ল্যাশ, এখানেও কিন্তু সেম কাহিনী, ওই বি আর ব্যাকস্ল্যাশের মতো এই ধরনের। এখন আমাদের লাস্ট টার্গেট হচ্ছে আমরা আর একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে যে কথাটা লিখতেছি যে দিস ইজ এ প্যারাগ্রাফ, আমরা চাচ্ছি আউটপুটে এই কথাটা আসবে, দিস ইজ এ প্যারাগ্রাফ, এই মানে ট্যাগ সহ লেস দেন, তারপর পি গ্রেটার দেন দিস ইজ এ প্যারাগ্রাফ, ডট লেস দেন ব্যাকস্ল্যাশ পি দিস ইজ এ প্যারাগ্রাফ, এই পুরো জিনিসটাই আমার আউটপুটে আসবে, আমি চাচ্ছি এরকম। বা লাইক ধরেন ওই W3 স্কুল বা W3 টিউটোরিয়ালস এরকম আছে না অনেক কিছু, ওই ধরনের যে সাইটগুলো হয়, ওই ধরনের যদি কোনো একটা কাস্টমারের কাজ পান, যে একটা কাস্টমার বললো আপনাকে যে আমাকে এরকম একটা সাইট বানা দাও W3 স্কুলের মতো, সেক্ষেত্রে তো আপনাকে অনেক ট্যাগ টুগ শো করাতে হবে। তো ওটা কীভাবে, ওই ধরনের ডকুমেন্ট কীভাবে ডিসপ্লেতে নিয়ে আসবেন, তো আমরা কিভাবে করতে পারি? তো এক্ষেত্রে আমাদের ছোট্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এভাবে পারতেছি না, পি ট্যাগ দিলে এভাবে আসতেছে না। তো আমরা যদি এখানে &% লিখি এবং তারপরে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার দেই, এই ধরনের একটা লিস্ট আমাদের সামনে আসবে। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি অ্যাজ পার আওয়ার নিড, আমাদের প্রয়োজন মতো। সো আমাদের এখন দরকার কি? একটা লেস দেন সাইন, তারপরে পি একটা গ্রেটার দেন সাইন। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে আমরা যদি বলি লেস দেন এল টি, সে লেস দেন সাইন চলে আসছে না যেখানে একটা, আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এরপরে দিলাম পি, এরপরে আমাদের একটা গ্রেটার দেন সাইন দরকার, সেক্ষেত্রে আবার আমি &%, এরপরে জিটি যদি বলি আমার একটা গ্রেটার দেন সাইন চলে আসছে। আমি যদি চেক করি ব্রাউজারের থ্রুতে, আমি কিন্তু একটা পেয়ে গেছি। সো একটা পাইলে কি করব? এটাকে কপি করব, কপি করে এখানে আসবো, হ্যাঁ জি, সো এখানে এসে পেস্ট করলাম। এখন যদি আমরা দেখি আমরা কিন্তু ট্যাগ ওপেনিং ট্যাগ পাচ্ছি এবং ট্যাগ ক্লোজিং ট্যাগও পাচ্ছি। সো এইভাবে কিন্তু চাইলে আমরা আমাদের কাজগুলো করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ।